নেটের সমস্যা হচ্ছে। এই তো চলে আসছি। প্রিয় দর্শক, চলে আসলাম লাইভে টক্স বিডি নিউজের পর্দায়। আজকের আলোচনায় আমার সঙ্গে যুক্ত আছে হামাদ আব্দুল্লাহ শাহীন ভাই এবং সঞ্চালনায় আছি আমি শ্রুতিকা। আজকের আলোচনা খুব বিশেষ গুরুত্বপূর্ণ একটি রহস্যের উদ্ঘাটন করতে চলেছি। সেটা হচ্ছে প্রতিদিন খবরে এবং খবরের বাইরে সোশ্যাল মিডিয়াতে যেসব খবর ঘুরে বেড়ায় তার মধ্যে সবচেয়ে নির্মম খবর হচ্ছে নিরীহ, নিপীড়িত, নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন মিছিল থেকে গুম হয়ে যাচ্ছে। তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ, জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুরাগ নদীর পাড়ে তাদের লাশ পাওয়া যাচ্ছে। ওই রোডে কেন্দ্র করে আওয়ামী লীগের মিছিল হয়েছিল। সেই মিছিলে ৭ জন গুম হয়। ৩-৪ জনের লাশ নদীতে পাওয়া গেছে। অর্ধ পচা গলিত লাশ। কিন্তু বাকি আরো কয়েকজন গুম অবস্থায় আছে বা তাদের লাশ পাওয়া যাচ্ছে না, নিখোঁজ। এরকম ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রত্যেকটা জেলায় ঘটছে। প্রত্যেকটা জেলায় প্রতিদিন হিসেব করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে এবং বিশেষ, বিশেষ কিছু প্রগতিশীল ব্যক্তিদেরকে, হিন্দু ব্যক্তিদেরকে গুম করা হচ্ছে। এই যে গুম, খুন বলা হয়েছিল যে ১৫ বছরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রচুর গুম, খুন হয়েছে। তখন কিন্তু আমরা কারো সোশ্যাল মিডিয়াতে বা বিএনপির নেতাকর্মীদের আইডিতে কোথাও এত উত্তেজনামূলক কোনো পোস্ট বা প্রমাণ সহ লাশের ছবি সহ কিচ্ছু দেখি নাই আমরা। কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন করা হলো, তখনই আবিষ্কার হলো তাদের হাজার, হাজার নেতাকর্মী গুম, খুন। কিন্তু পাশাপাশি আমি দেখছি অল্টারনেটিভ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুম, খুনের শিকার হচ্ছে এবং প্রতিদিন তাদের প্রমাণ সহ, পরিবারের বক্তব্য সহ, তাদের লাশ সহ পাওয়া যাচ্ছে। এবং তাদের এক্টিভিটিস ও দেখা যাচ্ছে যে নিখোঁজ হওয়ার আগ দিন পর্যন্ত তাদের এক্টিভিটিস ছিল সক্রিয়ভাবে। তার মানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদের হত্যা হচ্ছে বা হারিয়ে যাচ্ছে তারা জীবন্ত মানুষ ছিল। আর বিএনপি নেতাকর্মীরা যাদের কথা বলা হয়েছে তারা ২০০-র উপরে নাকি এখনো নিখোঁজ। কিন্তু তাদের পরিবারের কোনো বক্তব্য নেই। তাদের এক্টিভিটিস এর কোনো ছবি, নাম, ঠিকানা নেই। এখনো পর্যন্ত আমরা জানি না তারা কারা। সবটাই মনে হচ্ছে এআই দিয়ে সংগঠিত একটি গল্প। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম খুনের রহস্য কি? তারা মিছিলের সময় আসলে তাদের ভিতরে কি কোনো শত্রুপক্ষ লুকিয়ে থাকে? মানে ঘাপটি মেরে থাকে যেভাবে ১৫ বছর শিবির ছিল ঘাপটি মেরে। সেইভাবে কি তাদের মিছিলে তাদের সঙ্গে বা তাদের এক্টিভিটিস জেনে যায়? সবকিছুতেই কি তাদের গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাচ্ছে? না হলে তাদেরকে একসাথে মিছিলে তো একসাথে অনেক মানুষ থাকে। সেখান থেকে কিভাবে আলাদা করে ৭ জন, ৮ জন, ১০ জনকে বিচ্ছিন্ন করে ফেলে, গুম করে ফেলে, খুন করে ফেলে। এইটা আসলে একটা রহস্যজনক ব্যাপার। এই বিষয়টাতে আপনার কি মনে হয় যে আসলে কি হচ্ছে? জি, আর তাদের এখন মানে কতটা সতর্ক হওয়া উচিত এই বিষয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের বিষয়টা আপনি লাইভে নিয়ে আসার জন্য। তো প্রথমে আপনাকে সহ আপনার সকল দর্শক যারা আমাদেরকে শুনছেন এবং যারা আগামীতে শুনবেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে মানে আওয়ামী লীগ তথা তার ব্যতিপ্রতিম সংগঠনগুলোর নেতা, নেত্রী, শুভাকাঙ্ক্ষী তারা অপারেশন ডেভিল হান্ট নামে একবার না ২ বার এই ২০২৪ সালে এই অপারেশনটা চালিয়েছে। আজ পর্যন্ত তারা অসংখ্য নেতাকর্মীকে শুধু জেলে কারাবন্দী করে রেখেছে। আমি আপনাকে আগেও বিগত সময়ে একটা পরিসংখ্যান দিয়েছিলাম যে প্রত্যেকটা উপজেলাতে যদি ২ জন করে লোক মারে তাহলে বাংলাদেশে ৬৪টি উপজেলা ডিস্ট্রিক্ট আর ৪৯০টা উপজেলা। যদি ডিস্ট্রিক্ট হিসাব করেন উপজেলা বাদ দেই তাহলে কি ১২৮ জন শুধু ডিস্ট্রিক্টের মাধ্যমে মানে ডিস্ট্রিক্ট লেভেলে ১২৮ জন লোক মারছে প্রতিদিন। মানে এটা কিন্তু বাস্তব চিত্র, বাস্তব ঘটনা। অসংখ্য মানুষের মৃত্যুর খবর কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো মাধ্যম, গণমাধ্যম আসে না। যদি সে আওয়ামী লীগের সাথে তৃণমূল বা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকে
আপনি জানেন যে বিগত সময় 2024 সালে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এই নদীগুলো হয়েছিল ডাম্পিং স্টেশন। কাদের ডাম্পিং স্টেশন? আওয়ামী লীগদের নেতা এবং তৃণমূলের মানুষদের হত্যার জন্য ডাম্পিং স্টেশন। সেটা কিন্তু ইতিহাস 2024 সালে নতুন করে অধ্যায়িত হয়েছে, আপনারা জানেন। আর সেই ধারাবাহিকতাটা বর্তমানে বিএনপির সরকার তথা তারেক জিয়া উনি অব্যাহত রেখেছেন। কারণ আপনারা জানেন যে শিলং সালাউদ্দিন উনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় উনি একটি নাটক করেছিলেন, যে গুম হওয়া নাটক। মানে বাংলাদেশ থেকে গুম হয়ে উনি শিলংও চলে যান। মূলত এই নাটকগুলো ওরা নিজেরা সাজিয়েছিলেন যে আগামীতে বাংলাদেশের অবস্থা বা রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমরা এই ধান্দাবাজির রাজনীতি আমাদেরকে আর বাংলাদেশের মাটিতে কি আমরা করতে পারবো না, বিধায় তারা নিজেদেরকে গুম করেছে এবং তারা পর্দার আড়ালে চলে গিয়েছিলেন। ইলিয়াস আলীকে কিন্তু পক্ষান্তরে ওরাই নিজেরাই গুম করেছেন। এই যে গুমের রাজনীতিটা, এটা কিন্তু বিএনপি সরকার এটা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। মানে আজকে যারা বলছে যে বিগত সময় 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা গুম হয়েছিলেন, খুন হয়েছিলেন, আমি বারবার বলি অসংখ্য মানুষ, কেন আপনারা জনতা শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম খুনের কেস করছেন না? কতটা কেস গুম খুনের কেস আসছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেখাইতে পারবেন? সবগুলো মামলা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার মামলা, শুধু জুলাই আন্দোলনকারী হত্যার মামলা। এই তো এত গুম, এত খুন। এখন বাংলাদেশের প্রত্যেকটা নদী, নালা, হাল, ডোবা, পুকুর, প্রত্যেক জায়গাতে দেখবেন যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত লোকগুলোর হয়তো হাত কাটা, গলা কাটা, পা কাটা, মাথা বিচ্ছিন্ন দেহ দেহ থেকে এই ধরনের অর্ধগলিত লাশগুলো আপনি খবর নিয়ে দেখেন। হয়তো সে আওয়ামী লীগের সাপোর্টার ছিল, বা তৃণমূলের নেতা ছিল, বা একজন কর্মী ছিল, বা একজন আগামীতে আওয়ামী লীগের একজন দক্ষ লিডার হবে। মানে সেই মানে সম্ভাবনা লোকগুলোকে তারা পরিকল্পিত হবে। আপনি যেরকম 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত জামাত শিবির বাংলাদেশ আওয়ামী লীগকে গ্রাস করে রেখেছিল, আজও সেই জামাত শিবির স্পাই, যেটাকে আমরা বলি স্পাই, স্পাই এখনো আওয়ামী লীগকে ছাড়তে পারেনি। তারা জানে যে আওয়ামী লীগ ফিনিক্স পাখির দল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাংলাদেশে তাদের কার্যক্রম আবার সচল হয়ে যেতে পারে। তারা আগে থেকেই মানে মানুষরূপী ছদ্মবেশে তারা এই যে তৃণমূলের মানুষগুলো টার্গেট করে, মানে একেবারে প্রত্যন্ত অঞ্চল সহ আওয়ামী লীগকে মুক্ত করার চেষ্টা পাইতারা তারা করছে। এই হচ্ছে যে আপনি জানেন যে প্রত্যেকটা মিছিল থেকে 2, 4, 5 জন 10 জনকে তারা গ্রেফতার করছে, খুন করছে। এমনকি ডিবি হেফাজতে নিয়ে একজন প্রজাতন্ত্রের কর্মী, একজন প্রজাতন্ত্রের গোলাম, পুলিশ বা র্যাব, সেনাবাহিনী বা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা কোনো সরকারের গোলাম না, তারা প্রজাতন্ত্রের, তারা মানুষের গোলাম। বিএনপি সরকার বিগত 16 বছর যাবত তারা বলেছিল আপনারা পুলিশ, আনসার, বিডিবি এবং র্যাব কে বিসর্জন করে আপনারা মাঠে নামুন। তো আজকে আমরা দেখতে পাই তারা বলে যে আওয়ামী লীগ একটি জঙ্গি মানে সংগঠন, যেখানে তাদেরকে মোকাবেলার জন্য আজকে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা মাঠে প্রণয়ন করেছে, ডিপ্লয় করেছে। আগামীতে জানি না তারা সেনাবাহিনীর মাধ্যমে কি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে, না জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে তারা নিয়ে আসবে। হয়তো এটা একটা সম্ভাবনা দেখা দিতে পারে, কারণ আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি এবং বাংলাদেশকে মুক্ত করার যেই ব্লুপ্রিন্ট বাংলাদেশ আওয়ামী লীগ প্রকাশ করেছে, ইনশাআল্লাহ আজ নয় কাল
তারা এক নয়, একাধিকভাবে যতই চক্রান্ত করুক আর যতই বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেত্রীকে মৃত্যু তারা হত্যা করুক বা তারা যতই তাদের সাথে অন্যায় করুক, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কখনো এক পাই পিছু পিছু হবে না। কিন্তু এখানে আমাদের প্রশ্ন হচ্ছে গুপ্তচর থেকে মুক্ত হবে কিভাবে? না হলে তো এই গুম খুন ঠেকানো যাবে না। গুপ্তচর থেকে মুক্ত হওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত দল বাংলাদেশের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এবং আমাদের যে একেবারে ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলোকে স্বচ্ছ করা না হবে, ততদিন পর্যন্ত এই গুপ্তগুলো আওয়ামী লীগের দলের ভিতরে থাকবে। এখানে একটু সময় লাগবে, এই কিন্তু সময় ওদেরকে তারা ক্লিন যে করে মিছিল করছে, আমার মনে হয় মিছিলের ভিতরেই গুপ্তচর গুলো ঢুকে থাকে এবং তাদেরকে এখানে বিভিন্ন কৌশলে আলাদা করে নিয়ে কৌশলে আপনজন সেজে কৌশল করে আলাদা করে বিচ্ছিন্ন করে তাদেরকে হত্যার পরিকল্পনা সফল করে। এবং এই যে এখানে যে পুলিশের পোশাক পরে যারা আজকে হত্যা করছে, তরতাজা আহ আহ, মানুষগুলোকে রেস্ট করছে, তারপর তারা অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে, তাদের আসলে কি গতি হতে পারে? তারা কি ভবিষ্যতে মানে সরকার পরিবর্তন হলে তারা কি আসলে বহাল থাকবে না নিজে নিজেই পালিয়ে যাবে? কি মনে হয়? আমি এই সম্পর্কে আমি বলছি যে একজন প্রজাতন্ত্রের কর্মচারী 2024 সালে 5 আগস্টের আগে যেরকম দেশকে শান্ত রাখার জন্য, আজ কিন্তু প্রমাণিত যে 2024 সালে 5 আগস্টের আগে একটা সুপার পাওয়ার দেশ যারা বাংলাদেশে অর্থ বিনিয়োগ করেছিলেন শুধু বাংলাদেশের গভর্নমেন্ট রিজিম পরিবর্তনের জন্য, তারা কিন্তু আজকে যেহেতু জুলাইয়ের যে আর্তনাদ বা জুলাইয়ের যে আদর্শ বাস্তবায়ন না হওয়ার কারণে তারা আজকে অর্থ ফিরে চাচ্ছে। আপনি জিনিসটা বুঝতে হবে যে বদিউল আজকে আলম প্রকাশ্যে মজুমদার। প্রকাশ্যে দেখলাম বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা এই বিষয়ে আলোচনা করছে যে জুলাইতে মানে প্রস্তাব বাস্তবায়ন না করলে আমেরিকার যে ইনভেস্ট করা পয়সা সেটা ফেরত দিতে দাবি করেছে। জি, এটা কতটুকু সত্য? আমি আপনাকে সেই কথাটা বলছি। যেটা সত্য বলতে কি যে যারা এই টাকাগুলো নিয়েছে তাদের নিজস্ব মুখের বয়ান যে আজকে যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়িত না হয় তাহলে আমেরিকা যে অর্থ বিনিয়োগ করেছে সেই অর্থ তাদেরকে ফেরত দিতে হবে। এটা বদিউল আলম মজুমদারের কথা, স্বীকৃতি। মানে তাহলে বর্তমান সরকার যে চীনের দিকে ঝুঁকছে বেশি, এইটা তো আমেরিকার পছন্দ নাও হতে পারে। তাহলে কি আমি বিএনপি আপনাকে ক্ষমতা আমি ধরে রাখতে পারবে আমি আপনাকে এত বড় ব্যাপারটা একটু চীনের ডিপ স্টেটের চীনের ব্যাপারটা সাথে একটু বিরোধিতা করে? না, আমি চীনের ব্যাপারটা একটু পরে আসছি। আমি আপনাকে পুলিশের ব্যাপারটা বলছি। জি। 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত যে সকল পুলিশ কর্মকর্তা দায়িত্ববান দেশপ্রেমিক, আপনারা জানেন সাকলান মুস্তাক, ওকে বরখাস্ত করা হয়েছে। এরকম অসংখ্য পুলিশ কর্মকর্তাকে তারা হত্যা করেছে এবং যাদের মনোবল দৃঢ় ছিল তাদেরকে তারা কি মানে মানে বাধ্য করেছে অবসরের জন্য। তারা 2009 সালের আগে বিএনপি পন্থী যে সকল পুলিশ কর্মকর্তা তারা বিভিন্ন অপকর্মের জন্য তারা পদচ্যুত হয়েছিল, তাদেরকে তারা পুনরায় পুলিশে অ্যাপয়েন্ট করেছে। এই সকল পুলিশ কর্মকর্তা কতদিন তারা এই দেশকে পরিচালনা করতে পারে সেটা আমি জানি না। মানে 2024 সালে 5 আগস্টে যেরকম 3260 জন পুলিশকে তারা হত্যা করেছিল পরিকল্পিতভাবে, আগামীতে আমি বলতে চাই যদি আপনাদের সাথে সেই ধরনের কোনো ঘটনা ঘটে, আল্লাহ না করুক, কোন একটা মৃত্যু আমি আকাঙ্ক্ষা করি না, কিন্তু সেটা কিন্তু যদি জনতা সে কাজটা করে ফেলে সেটার দায় দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। কারণ আপনার আজকে একটা পরিকল্পিতভাবে দেশকে মানে ধ্বংস করে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রী তৃণমূলের মানুষদেরকে যেভাবে আপনারা শোধন করছেন, এই শোধনের দায়ী দায়িত্ব কিন্তু পুলিশ আপনারা যেখানে থাকেন সেখান থেকে আপনাদের দায়ী দায়িত্বটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বুঝিয়ে দেবে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। আমি এখনো বলছি যে 1971 সালের যে রাজারবাগ পুলিশ লাইনে সর্বপ্রথম পুলিশরা বাংলাদেশের যুদ্ধের জন্য তারা প্রস্তুত হয়েছিল। আজকে সেই পুলিশ গণতন্ত্রের চাকর হয়ে
সেই গণতন্ত্র মানুষের উপর তারা নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করছে, মানুষগুলোকে গ্রেফতার করেছে। মূলত যারা সন্ত্রাসী ছিল, যারা জঙ্গি ছিল, তাদেরকে জেল থেকে মুক্ত করা হয়েছে এবং সাধারণ তৃণমূলের মানুষ, শান্তিপ্রিয় মানুষগুলোকে তারা আজকে হত্যা করছে এবং জেলের মধ্যে তারা বিভিন্ন রকমের টর্চার তাফালিং করতেছে। কিন্তু এই জিনিসগুলো, এই কাজগুলো আগামী দিনের জন্য, আগামী রাজনীতির জন্য, আগামী দিন দেশের আপনার নির্মাণের জন্য। দর্শকদের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা ৮-৯ বছর একটা শিশু বাচ্চাকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আমরা একটা ভিডিওতে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, চারপাশে ৪টা পুলিশ জনগণের মাঝখানে তাকে টেনে ছিঁড়ে ফেলার অবস্থা করছে। একজন মাথা টানতেছে, একজন কান টানতেছে, ২ জন হাত টানতেছে। একটা ৮-৯ বছরের ছেলেকে পুলিশের হাতে আমরা নির্যাতিত হতে দেখলাম। সাধারণ মানুষের হাতে দেখলেও সেটা একটা ভিন্ন প্রতিহিংসার বিষয় ছিল। পুলিশের পোশাক পরে এমন অমানবিক কাজ প্রকাশ্যে করছে। এইটা আজকে আমাদের জন্য বা আমাদের দেশের জনগণের জন্য যতটা না ভয়ংকর, তার চেয়ে বেশি ভয়ংকর কি তাদের হবে না, যারা এই সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এবং অন্যায়কে করার জন্য তাদেরকে হালাল পন্থা ব্যবহার করার জন্য সুযোগ করে দিচ্ছে? জি, আপনাকে আপনাকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এই কথা আবারও মনে করে দিই বাংলাদেশ পুলিশকে, যে ১৯৭১ সালে পাকিস্তানি যেই হানাদার বাহিনী ছিল, এখানে পুলিশ, আর্মি, পাকিস্তানি সৈন্য, মানে অসংখ্য সৈন্য ছিল। তারা বাংলাদেশের নিরীহ মানুষের, নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে গণভাবে হত্যা করেছিল। সেই গণহত্যা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। একটা কথা মনে রাখবেন, আমাদের প্রাণপ্রিয় দেশপ্রেমিক পুলিশ ভাইয়েরা, আপনারা যা আজকে এই আওয়ামী লীগ নিধনের কাজে জড়িত, আগামী দিনে কিন্তু আপনাদের বিচার এই গণতান্ত্রিক দেশে, বঙ্গবন্ধুর দেশে আপনাদের কিন্তু মুক্তির কোনো পথ নেই। যারা আওয়ামী লীগ এই যে নিধনের পর যারা দায় মুক্তি দিয়েছে, তাদেরও মনে হয় আগামী দিনে এই দেশে তাদের অস্তিত্ব থাকবে কিনা সেটা জনগণ ডিসাইড করবে। ধন্যবাদ। আহ বর্তমান সময়ে আমরা মানে আজকে আমি একটা ভিডিও দেখে খুবই হতাশ যে রাজশাহীতে নতুন করে কয়েক হাজার সেনাবাহিনী তাদেরকে চাকরিতে মানে নতুন নেওয়া হয়েছে তাদেরকে। সেনাবাহিনীতে যুক্ত হয়ে তাদেরকে স্লোগান দেওয়ানো হচ্ছে নারায়ে তকবীর। অথচ পূর্বে তারা কি স্লোগান দিত? পূর্বের স্লোগানগুলি ছিল জয় বাংলা এবং দেশের পক্ষে, মানে দেশ নিয়েছিল। আর এই মুহূর্তে তারা নাকি নারায়ে তকবীর বলে স্লোগান দিচ্ছে। এই নারায়ে তকবীর দেশকে কি দিবে? এই স্লোগান মানে দেশের জন্য কি বয়ে নিয়ে আসবে? আর এই আমি সেনাবাহিনীর মুখে এটা কিভাবে মানানসই? তার আমি মানে আমাদের একটা যে কথা মানে ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে এটা আর বাংলাদেশ নাই। আমরা তো সেই ২ বছর ধরেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চরিত্র সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে এবং পাকিস্তানপন্থী করা হয়েছে। তাহলে কি ঘোষণা দেওয়াটাই শুধু বাকি? যে এটা সেই পূর্বের সেই পাকিস্তান। আমি বাংলাদেশ আপনাকে কখনো ছিল না। বাংলাদেশের ৫৩-৫৪ বছরের ইতিহাস শেষ। ক্লোজ চ্যাপ্টার। বাংলাদেশ সৃষ্টির যে প্রথম যে স্লোগানটা ছিল জয় বাংলা, এখানে জয় বাংলা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত স্লোগান নয়, এটা রাষ্ট্রীয় স্লোগান। এখানে যদি সেনাবাহিনী মনে করে যে তারা জয় বাংলার পরিবর্তে, জয় বাংলা মানে আল্লাহ, বাংলাদেশের স্লোগান। তারা তো জি, বাংলাদেশটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাষ্ট্রীয় চায় না। রাষ্ট্রীয় স্লোগান, রাষ্ট্রীয় স্লোগান, কোন রাজনৈতিক দলের রাষ্ট্রীয়, মানে তাদের ব্যক্তিগত স্লোগান স্লোগান নয়। এখানে আমি বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী তারা বাংলাদেশ রাষ্ট্রের জন্য কাজ করে। এখন যদি তারা রাষ্ট্রকে মুসলমান বানায় ফেলে, রাষ্ট্রকে যদি মুসলমান বানায় ফেলে, তাহলে এখানে তাদের ধর্ম অন্ধত্ব ছাড়া আর কিছু নেই। কারণ একটা রাষ্ট্রের মধ্যে যেখানে হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্মের মানুষগুলো বসবাস করে, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। কারণ রাষ্ট্রের ধর্ম থাকলেই রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ হিসেবে মুসলমান রয়েছি। এতে আমাদের যে ধর্ম পালনের কোনো আমাদের যারা সংখ্যালঘু রয়েছে তাদের তো আমাদের ধর্ম পালনের কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না। তাই না? এখানে রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা আল্লাহ আকবর স্লোগান দিতে হবে। মানে আল্লাহ আকবর স্লোগান, এটা তো ধ্বনি তো
মানে দিবেন, আল্লাহর দেবেন না কিছু কেন? ওরা যায় দিবেন। আসে না। পৃথিবীর মতো একটা সর্ষে দানার ভূপৃষ্ঠ থেকে কেউ আল্লাহর জন্য বীরত্বের স্লোগান দিচ্ছে কিনা, তাও রাষ্ট্রের না রাজনীতিকে কেন্দ্র এখানে করে। আল্লাহর কিছু দায় আসে না তো এই বিষয়ে। আল্লাহর তো না আরো অনেক এখানে কাজ আছে। আরো এখানে অনেক সৃষ্টি জঙ্গি আছে। না এখানে জঙ্গি তৎপরতার জন্য আল্লাহকে বা তাদের ব্যবহার করা ওই হচ্ছে জিহাদি তাদের অবৈধ কাজকে বৈধ করার জন্য তারা আল্লাহর নাম ব্যবহার করছে। এটাই সবচেয়ে বড় অপরাধ। মানে আমি আপনাকে যে বলছি যে পাকিস্তানে আছে আসিফ মানে মানে ফিল্ম ফিল্ম মার্শাল আসিফ মনির, আর বাংলাদেশের ফিল্ম মার্শাল হচ্ছে যে আমাদের জঙ্গি পিতা ডক্টর আলহাজ মোহাম্মদ মাওলানা লাগাইতে হবে তার সাথে যে হযরত ওয়াকার সাহেব। তো উনি আবার মানে ফিল্ম মার্শাল হয়ে যাবেন সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে। তো উনি যেহেতু এই বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব রয়েছেন, তো উনি এই আইএসআই পন্থী বানাবেন এটা স্বাভাবিক, কারণ উনি তিনি নিজেও একজন ঘোষণা আইএসআই পন্থী। দিয়েছেন, হজ করে এসে বলেছেন বাংলাদেশকে ধর্মীয় অনুভূতিতে জাগ্রত করবে। না এনে ধর্মীয় দেখেন, আহ ধর্ম এমন একটা জিনিস, ধর্ম ধর্ম জিনিসটা না, ধর্ম রাষ্ট্রের কোনো আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহ ভীরু দরকার আছে। কিন্তু দেশকে, দেশ মাকে পায়ের নিচে রেখে তার ইতিহাসকে অস্বীকার করে, তার চেতনাকে অস্বীকার করে, তার আত্মত্যাগকে অস্বীকার করে, তার সংস্কৃতিকে মুছে দিয়ে লাথি মেরে, এটা কোন আল্লাহর বাণী? আমাদের এখানে ২ জন এখানে কমেন্ট করেছে, সম্মানিত দর্শক। একজন বলছেন যে, নারায়ে তাকবীর বললে কি পাকিস্তান হয়ে যায়? আরেকজন বললেন যে, আমরা কি নারায়ে তাকবীর বলতে পারব না? এই ২ জনের প্রশ্নের উত্তরটা খুব সংক্ষেপে যদি আপনি দেন। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে দর্শক, আমার শুভাকাঙ্ক্ষী দর্শক যারা প্রশ্ন করেছেন, নারে তাকবীর এটা ইসলামিক স্লোগান। এই স্লোগানটা আপনি যদি কোনো রাষ্ট্রের মানে রাষ্ট্র মানে কনস্টিটিউতে থাকে যে আপনি ওই ইসলামিক স্লোগানটা দিয়ে আপনি রাষ্ট্রকে স্বাধীন করেছেন, বা ওই রাষ্ট্র মানে যাত্রার শুরুতে ওই স্লোগানটাই ছিল, তাই এটা কোনো দোষের কিছু না। আমাদের রাষ্ট্রটা যখন মূলত সৃষ্টি হয় তখন তো আমাদের রাষ্ট্রীয় স্লোগান ছিল জয় বাংলা। এখানে আপনি একটা রাষ্ট্রীয় স্লোগানকে যদি অপমান করেন বা অবদস্থ করেন, এখানে আল্লাহ আপনার থেকে মানে আল্লাহু আকবার ধ্বনিতে এটা আল্লাহ মানে আপনার থেকে আশা করেন না। কারণ আপনি ততক্ষণ পর্যন্ত মানে পূর্ণ ইমানদার হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অন্য অন্য মানে অন্য মানুষের অধিকার নিয়ে আপনি সচেতন না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা আপনার আর অপর ভাই নিরাপদ না থাকে। আপনি যদি আল্লাহ আকবর ধ্বনিতে যে জঙ্গিপনা করেন, আপনি যদি আল্লাহ আকবর ধ্বনিতে মানুষকে হত্যা করেন, তাহলে আপনি তো আল্লাহকে ব্যবহার আমরা করছেন। আপনি জুলাইয়ের তো ৩ তারিখের পর ৪ এবং ৫ তারিখ দেখেছি নারায়ে তাকবীর ঘোষণা দিয়ে মানুষদেরকে নির্বিচারে মব করে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। ওই ভিডিও তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে। এইটা কোন নীতি? এইটা কোন আল্লাহর নীতি যে এইভাবে ভয়ংকরভাবে মানবিকতার বিপর্যয় ঘটাবে এই স্লোগানের মাধ্যমে? এটা সত্যিই কি আল্লাহর জন্য দেওয়া হয় নাকি বিশেষ না কোনো এটা তো রাজনৈতিক ক্ষমতার উদ্দেশ্যে দেওয়া হয়? এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেক্ট। এখানে তো যারা ধর্ম অন্ধ পুরুষ রয়েছে মানে মানুষ রয়েছে, তাদেরকে ব্যবহার করা মানে এখানে মূলত মানে আল্লাহ পাক রাসূলকে কখনো অর্ডার করেননি যে আপনি আল্লাহ আকবার ধ্বনিতে সকল কাফিরদেরকে আপনি হত্যা করুন। যদি তাই হইতো তাহলে আজকে ইসলাম সারা সমগ্র বিশ্বে প্রচারিত হইতো না। কথা বুঝতে পারছেন? ইসলাম প্রচারিত হয়েছে রাসূলের আখলাকের মাধ্যমে, আল্লাহ আকবার ধ্বনির মাধ্যমে না। বা মানে যেখানে ইসলাম একটি রাষ্ট্রের ভূখণ্ডকে উদ্দেশ্য করে একটি বাহিনী বা কিছু বাহিনী গঠন করা হয়, তাদেরকে সেই ভূমির পাহারাদার হিসেবে তৈরি করা হয়। সেখানে দেশের স্লোগান না দিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিবে, এইটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ১ম এ সবার আগে দেশ। তারেক রহমানও তো বলেছেন সবার আগে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ নাম নিয়ে স্লোগান দিতে সমস্যা কোথায়? না এখানে বাংলাদেশটাকে, নিজের এখানে দেশের এখানে নামটাকে এদের সবার উপরে রাখা উচিত। ওদের একটা মানে অ্যালার্জি আছে এখানে হচ্ছে যে মানে একজন মুক্তিযোদ্ধা। কমেন্ট করেছে, বাংলাদেশ অনলি ফর মুজিব ফ্যামিলি, মানে বাংলাদেশটা কি মুজিব পরিবারের জন্যই শুধু? নো, পুরো বাংলাদেশ মুজিব পরিবারের জন্য নয়, কিন্তু মুজিব পরিবার পুরো বাংলাদেশের জন্য একটি ইতিহাস, একটি কিংবদন্তি। উম, এটা আমরা আমি কখনোই মুছে ফেলতে পারবো না। আসলে কি যে আপনার যে দর্শক মানে যে প্রশ্নটা করেছেন যে মুজিব
মানে এখন এই ২০২৪ সালে আসার পরে মানে এখন আমরা বলতে বাধ্য হচ্ছি ২০২৬ সালে এসে মানে মুজিব এবং মুজিবের ফ্যামিলি তাদের বিসর্জনের মাধ্যমে বাংলাদেশ অর্জন হয়েছে। এটা আজকে বাংলাদেশের মানুষ যদিও আগে এর স্বীকৃতি দিত না, কিন্তু আজকে মানুষ স্বীকৃতি দিয়েছে যে ২০২৪ সালে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে ঘটেছে, যার জন্য এই বাংলাদেশটা আজকে মানে এতই কলুষিত হয়েছে। মানে ২০০৯ সাল থেকে একটানা ১৬ বছর যাবৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা দেশকে যেরকম উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিলেন, দেশের যে একটা সুনাম বয়ে এনেছিলেন, আজকে বাংলাদেশের মানুষকে যেভাবে অপদস্থ করা হচ্ছে সারা বিশ্বের মাধ্যমে, সারা বিশ্বে যে চিত্র আমরা দেখতে পাই, আজকে টিআইবি, যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা রিপোর্ট করেছে যে জনতা শেখ হাসিনার সময়কাল থেকে স্বাস্থ্য সেবা খাতে মানে অন্তত ১০ গুণ বেশি দুর্নীতি হয়েছে ২০২৪ সাল থেকে ২০২৫ সালে আজকে ২৬ সালে একটা ফেব্রুয়ারি। আজকে এই কিছুক্ষণ আগে একটা তথ্য দেখলাম, বের হয়েছে। আহ অন্তর্বর্তী সরকারের সময় ১ বছরের সেবা খাতে ১২,৬৬৩ কোটি টাকা ঘুষের লেনদেন হয়েছে। কিন্তু আমাদের কচি, কচি নবজাত শিশুদের জন্য হামের টিকার সঞ্চয় করার টাকা পায়নি। ১২,৬৬৩ কোটি টাকা। এই যে যারা এখন মুজিব বিরোধী কমেন্ট করছেন, নারন্দ বীরের পক্ষে কমেন্ট করছেন, তারা যদি দেশ সেবার জন্য কমেন্ট করতেন, দেশের সেবা দুর্নীতির বিরুদ্ধে কমেন্ট করতেন, প্রতিবাদ করতেন, তাহলে মনে হয় কিছুটা পুণ্য অর্জন করতে পারতেন। কিন্তু এই যে, যে ধরনের মানসিকতা আপনাদের মনের ভিতর থেকে প্রকাশ করছেন, এটা পাপ ছাড়া আর কিছুই না। নিজের দেশ, নিজের মাতৃভূমির বিরুদ্ধে বিষাদাগার করা, বিষ বপন করা মনের ভিতরে, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ কি বলছে? নিজের দেশকে ভালোবাসা সবচেয়ে বড় পুণ্যের কাজ। কিন্তু আপনারা দেশকে আল্লাহর কথা ভালোবাসাটা একটা ঠিকই ইমানের বলেন, অঙ্গ। না আল্লাহ সবার উপরে, কিন্তু আল্লাহ যে নিজের দেশকে ভালোবাসতে বলছে মায়ের মতো, নিজের দেশের সম্মান রক্ষা করতে বলেছে, সেইটা তো আপনারা আমল করেন না। দেশকে ভালোবাসাটা ইমানের অঙ্গ। আমি হ্যাঁ, আমি আমি কথা বলছি যে আহ ২০২৪ সালের যেই বাজেটটা হয়েছিল, সেই বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৪ কোটি ৪ লক্ষ ৪১ কোটি ৪৬১ কোটি টাকা। এই টাকাগুলো কোথায় গিয়েছে? এই তো টাকাগুলো পাচার হয়েছে। ঘুষের টাকা তো তারা এই দেশে রাখবে না। পাচার করে তাহলে ফেলেছে। এই যে বাংলাদেশ থেকে এই চলে যে গেছে। এই যে বাচ্চাগুলা, এই যে আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশীর বাচ্চাগুলো, এগুলো দেশের সম্পদ। দেশের এবং সম্পদের জন্য আরেকটা বিষয় খেয়াল করেছি সোশ্যাল মিডিয়াতে, এই ২ বছরে যেমন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে নির্বিচারে, তাদের কোনো অপরাধ নেই। শুধু এই দেশে জন্ম নেওয়াটাই তাদের অপরাধ ছিল। আমি আমি পাশাপাশি আপনাকে একটা প্রশ্ন করি। পাশাপাশি আমি আমরা আপনাকে, দেখতে যেহেতু পাচ্ছি আপনি নারী শিশু, সবচেয়ে বেশি বিএনপির ছাত্রদলের যে মানে বয়সী ছেলেরা, এবং বিএনপিই করে এমন একদম পরিচিত ব্যানার সহ, তারা সারা বাংলাদেশে কুকুর হত্যা করছে। কারণ তারা রাস্তায় ছিনতাই, চুরি, ডাকাতি করতে গেলে কুকুর হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কুকুর আ ভালো মানুষকে সম্মান করে, খারাপ মানুষ দেখলে ঘেউ, ঘেউ করে। এবং তাদেরকে দেখলে তাদের সমস্যা হয়। রাস্তায়, অলিতে গলিতে যেখানে কুকুর পাচ্ছে সেখানে তাদেরকে মানে অমানবিকভাবে হত্যা করা হচ্ছে, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আবার পোস্ট করে, এবং তাদের পরিচয়ও পরে বের হয়ে যায়। তারা বিএনপির ছাত্র দলের নেতাকর্মী। তরুণ বয়সে, রক্ত গরম, ঠান্ডা রাখতে পারে না। এবং অপকর্ম যেন স্বাধীনভাবে করতে পারে, সেইজন্য কুকুর হত্যা করতেছে সারা বাংলাদেশে। জি, আজকে আজকে আমি একটা মানে নারায়ণগঞ্জের ঘটনা দেখলাম, যেখানে কুকুরকে গলাতে ইটা বাঁধি ওকে নদীতে ফেলানো নরসিংদী হচ্ছে। ছাত্র দলের একটা নরসিংদীতে। ছেলে। জি। তাহলে আমি বলছি যে ২০২৪ সুস্থ, সালে শান্তশিষ্ট একটা কুকুর। সুস্থ, আমি শান্তশিষ্ট একটা আমি কুকুর আপনাকে ব্রিজের উপরে আমি বসে আপনাকে থাকে। সম্ভবত ওইখানে ব্রিজের উপরে আপনি জানেন বিভিন্ন ব্রিজ কালভার্টে রাতের বেলা অন্ধকার থাকে, সেখানে লাইট না থাকলে চুরি ছিনতাই সবচেয়ে বেশি হয়, ডাকাতি বেশি হয়। তো সম্ভবত তারা রাতের বেলায় ওখানে অপকর্ম করে। সে কারণে কুকুরের জন্য সমস্যা হয়, কুকুর বসে থাকলে সেজন্য মেরে ফেলেছে। সবচেয়ে বেশি যারা কুকুর হত্যা করে তাদের ইতিহাস যদি আপনি ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখবেন, তারা
বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে। আমি আপনাকে এই তথ্যটা আরো একটু মানে একটু সংগ্রহ করে দিচ্ছি, যেটা হচ্ছে যে যে বিএনপির একজন প্রবীণ নেতা উনি বলেছেন যে বিগত সময়ের যে রাজনৈতিক আমলারা এবং ফ্যাসিস্ট দলের নেতা নেত্রীরা যেরকম টাকা পাচার করেছে, মানে তার কাছে বাংলাদেশ বিএনপির যে বর্তমান সময়ে যে ছেলেরা মানে চাঁদাবাজি করছে, এই জিনিসটা অতি নগণ্য। কথা বুঝতে পারছেন? একজন সিনিয়র প্রবীণ নেতা উনি উনি ওনার মুখ থেকে উনি এই বক্তব্যটা দিয়েছেন যে ওই সময় মানে ফ্যাসিস্ট দল থেকে আজকে যারা বিএনপির মানে চাঁদাবাজি করছে বা তারা রাজধানী করছে, এটা মূলত কিছুই না। মানে ওই ওই সকল মানে হ্যাঁ, আপনার কথা বুঝতে পারছেন? তাহলে অথচ আমরা আমার আমরা প্রশ্ন, ইউনূসের সময় থেকে এখন পর্যন্ত গালগল্প শুনতে পাচ্ছি আওয়ামী লীগের প্রচুর পাচার করা টাকা তারা বিদেশে যোগাযোগ করছে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। অথচ আজও পর্যন্ত একটি ডকুমেন্টস ক্ষমতায় বসেও একটি দলিলও তারা প্রমাণ করতে পারে নাই যে এই দলিলে প্রমাণ হয় যে তাদের অবৈধ টাকা অমুক দেশে পাচার হয়েছে এবং এটা তাদের প্রমাণ। আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বরঞ্চ তারা যে মিটিং গুলা করে সেগুলো তাদের নিজেদের অবৈধ টাকা পাচার করার জন্য নিরাপদে অন্য দেশে রাখার জন্য মিটিং করে। কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে অন্যটা। আমি আপনাকে প্রশ্ন করতে চাইছিলাম যে প্রশ্ন, আপনি নারী শিশু অধিকার নিয়ে কথা বলছেন। জি, 2024 সাল থেকে 2024 সালের 5 আগস্টের পর থেকে নারী এবং শিশু মানে বিশেষ করে আমাদের মানে মেয়ে বাচ্চাদেরকে উপর যে ধরনের জুলুম অত্যাচার তাদের করা হচ্ছে, আজকে বাদন, তার তো একটা মেয়ে রয়েছে, কিন্তু বাদন তো দেখি নাই আজ পর্যন্ত রাস্তায় নামতে যে আমার তো একটা মেয়ে আছে, যেখানে 2024 সালের 5 আগস্টের আগে উনি নেমেছিলেন তার মেয়ের অধিকার নেই। আজকে তো এই নারীদেরকে যেরকম মানে জঘন্যতম ভাবে মানে নারীদেরকে আজকে রেপ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, সায়ানের কোনো প্রতিবাদী গান আমরা দেখতে পাইনি। আপনার এই যে সায়েম, তারপরে আপনার চলচ্চিত্র মানে অনেক অনেক মানুষ, মোশাররফ করিম, উনার রক্ত দেখে উনি 2024 সালের 5 আগস্টে ঘুমাইতে পারেননি। আজকে যখন নারীদেরকে নৃশংস হত্যা করা হচ্ছে, তাদের সাথে দর্শন করা হচ্ছে, যে একটা মেয়ে 4 বছরের মেয়ে, সে তার তো যৌনতা কি সেটা বুঝেই না, 8 বছর একটা মেয়ে সে যৌনতা কি বুঝেই না, তাকে দর্শন করা হচ্ছে, তখনও মোশাররফ করিমের কানে সেই আরো আর্তনাদ ছোট ছোট পড়ছে না। বাচ্চাদেরকে করা হয়। আরো ছোট ছোট বাচ্চাদের লাশ তাহলে দেখেছি আমরা। তাহলে যারা 2024 সালে নারী অধিকার নিয়ে এতই মানে প্রকৃত ছিল, আজকে তারা কোথায়? আচ্ছা, কোথায় সেই মায়ের কান্না সংগঠনগুলো? কোথায় সেই হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠানগুলো? কোথায় সেই তথাকথিত মানবাধিকার যে মানে কর্মীগুলো? তাদের মুখে কি মানবাধিকার মানে যে অধিকারের যে শব্দটা, এটা কি বিলুপ্ত হয়ে গেছে না তারা মারা গেছে? কোনটা? মানে বিশেষ করে নারীদের প্রতি যে একটা অসহিংস অসহিংস আচরণ বর্তমান 2024 সাল থেকে আজ বিরাজমান। আমি একজন মানুষকে মানে সরকারি দল কিংবা বিরোধী দলের মানে এরা কি, আপনি কি কোন নারীর গর্ভে থেকে জন্মগ্রহণ করেননি? নারীদের সাথে এত অসহিংসতা অসহিংস হওয়ার কারণটা কি? কোন কারণ? আপনি উন্নত বিশ্বের দিকে তাকান। আপনি আমি উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড দিকে না যাই, মধ্যপ্রাচ্যে নারীদেরকে যেরকম সম্মান আপনি জানেন, মধ্যপ্রাচ্যের একটা স্থানীয় নারী, তার যতটুকু সম্মান, তার যে কাজের জায়গাতে তার কতটুকু সম্মান, মানে লেডিস ফার্স্ট যে কথাটা, ওই শব্দটা কিন্তু তাদের জন্য ওখানে মানে একেবারে পারফেক্ট। আর বাংলাদেশে কেন নারীদের প্রতি এত অসহিংস? মানে আমি আমি তো কোনো নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি। কই 2024 সালের আগে তো নারীদের সাথে এই ধরনের অসহিংস আচরণ করা হয়নি। তাহলে আপনারা কোন মুখে মানে কিভাবে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল? কিভাবে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ নারীদের অধিকার নিয়ে সোচ্চার ছিল না? কিভাবে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নারীদেরকে সম্মান করতে শেখায়নি? 2024 সালের 5 আগস্টের আগে কোন নারী মনে হয় না তার স্বামীর কাছে মানে অপদস্থ হয়েছে, যেতটা আজ 2024 সালের 5 আগস্টের পরে হচ্ছে। দেখেন, অ্যাক্সিডেন্টালি কোন ঘটনা ঘটে যেতে পারে, কিন্তু পরিকল্পিতভাবে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটানো হচ্ছে, সেটা আগামী দিনে নারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। যে দেশটা হতে পারে সোমালিয়া
কিংবা আফগানিস্তান, কিংবা ইয়ামেন, কিংবা সিরিয়া, কিংবা আপনার ফিলিস্তিন? আমি আহ, এতদিন যাবৎ কিন্তু একটি তথ্যের জন্য অনুসন্ধান করছিলাম যে কি কারণে মানুষের হৃদয়ে কাজ করছে না, কি কারণে মানুষ পিশাচের মতো আচরণ করে, কি কারণে তাদের এই সমস্যা। এবং আমরা ধারণা করেছিলাম যে একটি আমি মাদকই আমি পারে আপনাকে একমাত্র। একটু না আপনাকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, আমি একটু না উত্তরটা না, দিয়ে দিচ্ছি। প্রশ্নটা আমার মানে প্রশ্নটা আমি টেস্ট না, করি। আমি প্রশ্নটা আপনাকে আমি যে প্রশ্ন আপনি করছেন সেটা একটু বুঝতে পারছি। দেখেন, বাংলাদেশে এই যে ঘটনাগুলো যে মানে পুনরাবৃত্তি হচ্ছে 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত, মূলত কারণ হচ্ছে যে আমাদের জন্য শেখ হাসিনা একটা কাজ করে গিয়েছিলেন। উনি কওমি মাতা, ওনাকে মানে উপাধি দেওয়া হয়েছিল। মানে এই যে কওমি মাদ্রাসাগুলো এবং বিভিন্ন জায়গাতে, মানে প্রত্যন্ত অঞ্চলে যেখানে কি একটা স্কুল নেই, সেখানে কিন্তু কয়েকটা মাদ্রাসা পাবেন। আর মাদ্রাসার হুজুরগুলো এতই বিকৃতি, মানে মানে এদের যে মন মানসিকতা, তারা সারা দিন সারা রাত শুধু পর্ন অ্যাডিক্টেড। মানে না এই না যে না, পর্ন আমি আমি যে আমি যে তথ্যটা পেয়েছি সেটা আমি আগে বলি দর্শকদেরকে। এই যে সিগারেটের পরিবর্তে ভেপ ইউজ করে না, যে বলে এটা কোনো ক্ষতিকর না, ধোঁয়া যেটা ওঠে শুধু লিকুইড, ইলেকট্রিক ওয়েভ, হ্যাঁ। এইটা। এবং সিগারেটের ভিতরেই যে তামাক, সেটার সাথে সেই তরলটা মিশ্রিত করে ওই মাদকটা বিক্রি করা হয়। এবং এটা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে এবং তারা কেনা বেচা করে অনলাইন থেকে। তারপর এটা বাংলাদেশে ঢুকেছে মালয়েশিয়ার পথ ধরে, মালয়েশিয়া থেকে এসেছে। তো এই জিনিসটা মানুষের হৃদয় থেকে মনকে আলাদা করে, মানে চিন্তা শক্তির জগৎ আলাদা করে দেয়, ক্ষমতা নষ্ট করে দেয়, মানবিক না অমানবিক এই ক্ষমতাটাই তাদের থাকে না। এই মাদকটা এই 2024 থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মালয়েশিয়া থেকে আগত। আর এই মালয়েশিয়ার সাথে সবচেয়ে বেশি আমরা দেখেছি ইউনূসের সম্পৃক্ততা সবচেয়ে বেশি ছিল মালয়েশিয়ার সাথে। এবং মালয়েশিয়ার যে আপনার জঙ্গি সংগঠনে আইএস এর নেতা, তার সাথে তার অস্ত্র সহ ছবিও দেখেছি। তাহলে আমরা ধরেই নিতে পারি যে জুলাইয়ের সময় থেকে আমরা যে অস্বাভাবিক আচরণ দেখতে পেয়েছি তরুণদের মাঝে, সেটা এই পদ্ধতিতেই নষ্ট করা হয়েছে এবং পানিতেও লিকুইড মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই বর্তমান সময়ে এই যে অস্বাভাবিক ঘটনা, শিশুদেরকে ধরে নিয়ে যায়, বিকৃত যৌনাচার এবং তাদেরকে হত্যা করা, তাদের সাথে কোনো পূর্ব শত্রুতা নাই, সবকিছু এই মাদকের মাধ্যমে করানো হচ্ছে। এবং বাংলাদেশে ঢাকায় এটা ধরা পড়েছে, এই মাত্র এই সপ্তাহে ধরা পড়েছে। তারা একটা বিভিন্ন বাসায় বসে এগুলা আপনার করে, আহ, রূপান্তর করে আর কি। ওই যে ভেপের ভিতরে ভরে যাতে কেউ সন্দেহ না করে, সিগারেটের ভিতরে ভরে যাতে কেউ সন্দেহ না করে, এমন পানিতে ভরে এটা তারা পাচার করে এবং তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে, আমাদের বিবেক নষ্ট করে দিচ্ছে। এই মাদক থেকে তো আমাদের আন্তর্জাতিক যে চক্র, তারা এটাতে জড়িত বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও। যার যেসব দেশে তারা টার্গেট করে তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেবে, সেই সব দেশও এগুলা বিতরণ চলছে। তো আপনার কি মনে হয় যে এটা আসলে না, নিয়ন্ত্রণ করা কি আপনি আপনার দেখেন, সম্ভব হবে? দেখেন, মাদকের মাধ্যমে আপনার যে যৌনতাটা, এটা আপনার হচ্ছে যে, মানে এটা যৌনতা হচ্ছে, আগেও ছিল। মানে আপনি 2024 সালের পরে আমি প্রত্যেকটা মাদ্রাসাগুলোকে আমি এটা অ্যাড্রেস করছি, যেটা মানে 2024 সালের আগে এই ধরনের যৌনতার মাদ্রাসার মধ্যে হইতো না। ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, দেখেন, একজন জেনারেল মানুষ সে একটা অপরাধ করবে, আর একটা ধর্মের মানে একটা ধর্মভীরু মানুষ সে একটা অপরাধ করবে। সেই হুম, দুইটা অপরাধের মধ্যে পার্থক্য রয়েছে। মানে যে জি। আমি যে কথাটা বলছি যে মাদ্রাসার যে মানে যারা শিক্ষক রয়েছেন, এবং আজকে সবগুলোই শিক্ষকগুলোই বেশিরভাগ জঙ্গিপন্থী, এবং তাদের মধ্যে সবসময় যৌনচারিতা, মানে বিকৃত যৌনচারিতা তাদের মাথার মধ্যে কি ঘোরাফেরা করে। যার জন্য আজকে আমাদের মানে মেয়ে বাচ্চাদেরকে তারা বলাৎকার করছেই, পাশাপাশি বিভিন্ন আমাদের জায়গা ছেলে থেকে বাচ্চা। সংগ্রহ করছে, আবার বিভিন্ন বোরকা পরা নারী পুরুষদেরকে বোরকা পরে নামিয়ে দিয়ে বিভিন্ন জায়গা থেকে আবার শিশুদের সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। আর এই যে কাজটা আমি বোধহয় নিকট যারা হারিয়ে যাচ্ছে বা যাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অপহরণ করা হচ্ছে, তাদেরকে নিকট কোনো মসজিদ মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে, যার কারণে কারো চোখে ধরা পড়ছে না, নিরাপদ আমি জায়গায় আপনাকে নিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। দেখেন, মাদকের যে আস্তানা, আমি যে কথা বলি যে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, তারা যদি চায় যে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ মাদক মুক্ত হবে,
বাংলাদেশ 24 ঘন্টা মাদকমুক্ত হয়ে যাবে। আপনি বলেন কেন বাংলাদেশ মাদকমুক্ত হচ্ছে না? প্রশ্ন আমাকে করেন, আমি উত্তর দিচ্ছি। ভবিষ্যতে মেইন ঘাঁটি হবে বাংলাদেশ। পুরো বিশ্ব বুম ফাটাবে বাংলাদেশ। সিরিয়া, গাজা, ইরান থেকেও বেশি খারাপ হবে। অপেক্ষায় থাকুন। চোরের 10 দিন, মালিকের 1 দিন। এটা তো আমরাও ধারণা করছি। সিরিয়া, ইরান থেকেও সবচেয়ে ভয়াবহ হবে বাংলাদেশের অবস্থা। আমরা পালাবো কোথায়? আমাদের কোনো জায়গা নেই। ভারতের সাথে যে সম্পর্ক ছিল সেটা সর্বপ্রথম বিচ্ছিন্ন করা হয়েছে। যেন আমরা এই দেশে বাঁচার আশা করে ভারতের দিকে পা না বাড়াই। না, আর মায়ানমারের সাথে তো দেশপ্রেমিকরা কখনো সম্পর্ক আরো থাকবে। দেশপ্রেমিকরা কখনো দেশ ছেড়ে পালায় না। আমরা দেশেই থাকবো, আমরা এদেশেই দেশে আছি, মরতে দেশে হবে। থাকবো। এখানেই আমাদেরকে মরতে হবে। কিন্তু বাঁচার কোনো উপায় রাখবে না তারা। আবার আরেকটা ঘটনা দেখলাম, চীন তারেক রহমানের সাথে দেখা হওয়ার পর চীন সেই মানবিক করিডোরের বিষয়ে উপস্থাপন করলো। চীনই তাহলে করিডোরটা চেয়েছিল সেই সময় থেকে। মায়ানমার হয়ে বাংলাদেশ থেকে মায়ানমার পথে একটা করিডোর চাচ্ছে। না, আপনি এটা ওই করিডোর না, ওই করিডোরটা হচ্ছে যে বিজনেস একটা, আপনার যে চীনের রুট হ্যাঁ, এন্ড ইনিশিয়েটিভ যেটা ইকোনমিক প্রকল্প রয়েছে, করিডোর। ইকোনমিক এই করিডোর, ইকোনমিক করিডোর, যেটা হচ্ছে যে মানে তারা যে তাদের যে কার্যক্রমটা মিয়ানমারে অব্যাহত রেখেছিল সেটা বাংলাদেশকে তারা যুক্ত করতে চায়। কথা হচ্ছে যে এখানে এই আরেকটা মানে খবর দেখলাম, বাংলাদেশের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে চীনের মায়ান ভাষা শেখানো হবে। চীনের সাথে সেটা চুক্তি হয়েছে, তারা অর্থায়ন করবে। এটা কি যৌক্তিক যে মনে হয় এখানে আপনার কাছে? দেখেন, আমি আপনাকে আগেও বলেছি, চীনাদের সাথে যতগুলো তারা প্রকল্প বা সমঝোতা সড়ক বা যতগুলোই তারা ডিল করুক না কেন, চীন বাংলাদেশে বিনিয়োগ বা কোনো কাজ করতে আগ্রহী না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ আমেরিকা মুক্ত হবে। এইজন্য বারবার এই যে চীনমুখী তাদের জামাতের এবং বিএনপিদের পদচারণা, এইটা আসলে আমেরিকাকে গোলামি চুক্তি করে ঠান্ডা করার পর চীনকে আবার ঠান্ডা করতে গিয়েছে। দেখেন এখানে তাই না? চীন থেকে তারা মানে ওই যে 24টা যুদ্ধ বিমান ক্রয় করার জন্য মানে হয়তো ক্রয় চুক্তি একটা হবে। আর এখানে কিছু জঙ্গিপনা উৎপাদনের জন্য চীন থেকে কিছু মনে করেন যে আপনার বাংলাদেশের কিছু আইএসআই পন্থী, এরা কিন্তু আইএসআই এবং চীন তারা কিন্তু দুইজনই তো মানে ভ্রাতৃপ্রতিম সংগঠন। এই কথা আমি আগেই আপনাকে বলে দিই যে পাকিস্তানের সাথে চীনের একটা ধর্ম সম্পর্ক আপনারা জানেন আছে। আর এখানে বাংলাদেশের সেনা এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তার মধ্যে যদি কিছু প্রশিক্ষণ তারা চীন থেকে নিয়ে আসে, তাহলে কি ওই ভারতের সাথে চীনের একটা ইন্টারেস্ট তো আপনারা জানেন আগে থেকে রয়েছে। তারা মানে কোনো একটা প্রান্তে ভারতের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু তাদের কি ওইরকম মানসিকতা বা ওইরকম মানে যে মনোবল ওইটা নেই। যদি এখন চীন যদি বাংলাদেশকে একটা একটা মানে প্রান্ত বানাতে পারে, এবং পাকিস্তান রয়েছে না, ওইদিকে এটা পশ্চিম দিকে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমানা দখল করতে চায়। এটা অনেক অতীতের ইতিহাস থেকে যদি মানে আমরা আমি ধরি, আপনাকে এটা আমি খুব স্বভাবজাত আ একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি করা, এই জিনিসটা তাদের ভিতরে এখনো পর্যন্ত তৈরি হয়নি। কারণ ভারত তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই চলার চেষ্টা করছে এখনো না, পর্যন্ত। চীনের কূটনীতি এমন একটা কূটনীতি আপনি বুঝবেন যে চীন কাউকে কিন্তু চীন মানে কি মানে লস করতে চায় না। লাভ করে যাবে। ১০ জি পয়সা লস করতে জি চায় না। কোন মানে সংঘাতে জড়িয়ে। চীন সরাসরি যুদ্ধ করতে চায় না। যদি যুদ্ধটা ভারতের সাথে করতে হয়, যদি বাংলাদেশের মানুষকে ট্রেন আপ করে বা পাকিস্তানের মানুষকে ট্রেন আপ করে পাকিস্তানের মানুষকে দিয়ে বা ভারতের সাথে যুদ্ধ করাইতে পারে, তো চীন এখানে যুদ্ধ করতে আসবে কি হবে, কেন আসবে? কথা বুঝতে পারছেন? মানে চীনের যে মানে ডিপ্লোমাসি বা চীনের যে মানে তাদের যে একটা গোল, যে গোলটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ চীনে যাক, তারা প্রশিক্ষণ নেক এবং ভারতকে তারা মোকাবেলা করে। এই হচ্ছে চীনের প্ল্যান। মানে এখানে আমেরিকার চুক্তি থাকা সত্ত্বেও হুম। যদি বাংলাদেশ চায়, তারেক রহমান চায় যে আমাদের কিছু সৈন্য আপনাদের দেশে গিয়ে প্রশিক্ষণ নেবে, এটা চীন দিতে বাধ্য, চীন দিবে। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে তাহলে ভাই বলুন তো, বাংলাদেশের প্রশাসন চাইলেই মাদক বন্ধ করতে পারে কিন্তু করছে না কেন? করলে প্রশাসনের ক্ষতি কি? বা একজন ভারতীয় হয়ে আমি জানতে চাইছি। এটার জি উত্তরটা আপনাকে কিন্তু জি আপনাকে জি এটার আপনাকে এটার উত্তরটা আমি দিচ্ছি। এটার উত্তরটা একদমই সহজ এবং স্পষ্ট। যেই সরকার দেশ বান্ধব না, যেই সরকার জনগণ বান্ধব না, যে সরকারের আদর্শে দেশপ্রেম নাই, তারা কি চাইবে দেশের জনগণ সুস্থ স্বাভাবিক থাকুক? জনগণ যত বিভ্রান্ত থাকবে, অন্যায় অবিচার করবে, তত বেশি মার্কেট চাঙ্গা হবে সরকারের, পকেট ভারী হবে। তো সেটাই করছে। আর বর্তমান সময় কিন্তু আ
মানে জায়গা কেনা, বাড়ি করা, গাড়ি কিনে রাখা। আমাদের গাড়ির তো ট্যাক্স অনেক বেড়ে গেছে। যেখানে 50,000 ট্যাক্স দেওয়ার কথা ছিল এখন এই বাড়ানোর কারণে 2.5 লাখ টাকা ট্যাক্স আসছে। তা আপনি বলেন তো, এই যে বাড়ি কেনা, জমি কেনা, গাড়ি কেনা, এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। মানে মানুষকে উন্নয়ন করতে সরকার দিবে না, শুধু সরকারের ভাগ্য উন্নয়ন হবে। এই যে ট্যাক্সের কর আমাদের উপরে এইভাবে চাপিয়ে দিচ্ছে জনগণের উপরে, এত ভার জনগণ সইবে কি করে? না, আপনাকে 2024 সালের আগে পিটানো হয়েছিল হাত পা ছেড়ে, আর এখন আপনাকে 2024 সালের পরে আপনার হাত পা বেঁধে নেওয়া হয়েছে। আপনি এখন ও কিছু করতে পারবেন না, আপনাকে যতই মারুক আপনাকে সহ্য করতে হবে। মানে বাংলাদেশের জনগণকে তারা এরকম মানে পন্থা নিয়ে আসছে যে আপনার ভ্যাট ট্যাক্স বা অন্যান্য শুল্ক আরোপ যে শুল্কগুলো, মানে আগে সাধারণ মানুষের মৌকুব ছিল অন্তত খাদ্যদ্রব্যের উপরে, মানে ওষুধের উপরে। এগুলো কি মানে সম্পূরক শুল্ক বলেন, ভ্যাট ট্যাক্স বলেন, আমদানি শুল্ক বলেন, এগুলো কি মানে সরকার কোনো না কোনো ভাবে মানে গরিবকে শোষণ করার জন্য, মানে ডক্টর ইউনুসকে এখন তো মানে মধ্যবিত্ত যারা, তারাও তো শোষণ হচ্ছে। মানে আমরা ডক্টর ইউনুসকে করমুক্ত রেখেছেন। তারপর আপনার এই যে ডক্টর ইউনুসের যে ক্যাবিনেট যতগুলো আপনার তাদের যাদের মানে এনজিও রয়েছে তাদেরকে করমুক্ত রেখেছেন, কারণ আগামী তারা নোবেল পেতে পারেন। বুঝতে পারছেন? আগামীতে যারা নোবেল পাবেন বা যাদের নোবেল পাওয়ার আশা আকাঙ্ক্ষা রয়েছে তারা করমুক্ত থাকবে। আর ডক্টর এর মধ্যে ডক্টর ইউনূস একজন, আহমদুল্লাহ একজন, তারপরে আরো আরো অন্যান্য অনেক লোক আছে যাদের যাদের কি মানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে তারা করমুক্ত থাকবে। আর যাদের মানে নুন আনতে পান্তা ভাত, তাদেরকে ভ্যাট ট্যাক্স কর সবগুলো দিতে হবে। এ হচ্ছে যে বাংলাদেশের মানে বর্তমানে প্রধানমন্ত্রী যে ব্যাক টু দা ফিউচার যে উদ্ভাবক, আমাদের প্রধানমন্ত্রী তো দীর্ঘ একটা 17 বছর যাবত লন্ডনে ছিলেন, উনি ভালো ইংলিশ জানেন। উনি কিন্তু একটা মানে অনুষ্ঠানে বলেছিলেন ব্যাক টু দ্য ফিউচার। তো উনি ওই ব্যাক টু দ্য ফিউচার বলতে 2001 সাল থেকে 2006 সালে যেরকম দেশ চালিয়েছিলেন, তদ্রুপ 2026 সালে এসো ওই আমাদেরকে ব্যাক টু দ্য ফিউচারে নিয়ে যাবেন। এই হচ্ছে তো ওনার ওই আই হ্যাভ এ প্ল্যান যে বলেছিলেন, ওই আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ। ধন্যবাদ। এখন আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি, যে আমরা যে আলোচনায় শুরু করেছিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন কি মূল্যহীন হয়ে থাকবে, এইভাবেই তারা মার খাবে? আপনার মতে কি মনে হয় যে তারা এইভাবে এই যে বিচ্ছিন্ন ভাবে মিটিং মিছিল করছে, এগুলো না করে আসলে কি করা উচিত? জীবন রক্ষা করে, এই যে ধরা পড়ছে, ধরা পড়েও জীবন বাঁচাতে পারছে না, এইভাবে মরে যাওয়ার চেয়ে যুদ্ধ করে মরা ভালো না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নটা কি সময়ের দাবি প্রত্যেকটা তৃণমূলের মানুষের। আমি বলতে আমার যতটুকু রেঞ্জ, আমি এই রেঞ্জের মোতাবেক আমি অনেক চেষ্টা করেছি যে ঊর্ধ্বতম নেতা নেত্রীর সাথে কথা বলতে, এই জিনিসটাকে সুরাহা করতে। মানে আওয়ামী লীগের পরিকল্পনার অভাবে আমাদের তৃণমূলের মানুষগুলো মারা যাচ্ছে। হুম। 2024 সাল থেকে 2024 সাল 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের মানুষের সাথে যেরকম অবহেলা, যেরকম অন্যায় করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতম নেতা নেত্রী যারা ছিলেন তারা যদি আজকে মানে তাদের সুপরিকল্পিত কোনো প্ল্যান তারা তৃণমূলকে শিখাইতেন বা তৃণমূলের উপরে এটা প্রয়োগ করতেন, তাহলে তৃণমূলের মানুষগুলো মারা মারা যাইতো না, এবং দেশটা 2024 সালের পর, হ্যাঁ, হয়তো দীর্ঘ 9 মাসে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম, আবারও এই পাকিস্তানি প্রেতাত্মাদের এবং এই মাতাল জঙ্গিদেরকে 9 মাসের মধ্যেই দেশটাকে আমরা মুক্ত করতে পারতাম। কিন্তু আওয়ামী লীগের ওই দক্ষ পরিকল্পনার অভাবে, যেহেতু জাতির জনক নেই এবং জাতির জনকের মতো ওইরকম দক্ষ এবং সুদক্ষ কারিগর নেই, যার জন্য কি আমরা এইদিকে পিছিয়ে আছি। হয়তো আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে বা আওয়ামী লীগ সরকারের যে কার্যক্রম, যেটা আপনার অনলাইন বা অফলাইন দুনো দুনো খাতেই, এটা আগামীতে হয়তো আরো সহনশীল এবং আরো মানে কি মানে সুপরিদর্শিত এইভাবে মানে হবে, এটা আশা করা যায়। কিন্তু যে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে হত্যা, মানে এটা তো 2024 সালের 5ই আগস্টের পর তারা হয়তো আল্লাহর থেকে জায়েজ মানে একটা ফতোয়া নিয়ে আসছে যে তাদেরকে হত্যা করা জায়েজ। মানে প্রাণী হত্যা যেখানে আল্লাহ পাক মানা করেছেন, সেখানে মানুষ হত্যা করা তাদেরকে আল্লাহ মানে হুকুম দিয়েছেন। তো তারা হয়তো ওই ওই মানুষ ধরনের প্রাণী অভিপাত্য। কেউই কেউই তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
তারা এতটাই পিশাচ হয়ে গেছে। আর বেশিরভাগই তো মাদকাসক্ত। বিএনপির যত ২০০১ থেকে ৬ আমরা দেখেছি প্রতি গলিতে, গলিতে এগুলো বিএনপির কর্মী মিছিলেও যায়, আবার গলিতে, গলিতে ছিনতাইও করে। ব্লেড নিয়ে দাঁড়ায় থাকে, এসিড নিয়ে দাঁড়ায় থাকে। এগুলোই ছিল তাদের কাজ। এইসব অপকর্ম আবার মানে বিলুপ্ত হয়ে গিয়েছিল প্রায়। আবার এগুলো জাগ্রত হয়েছে। ওই যে আমি এই আপনাকে এই কথাটা বিএনপি বললে এই সরকারের কথাটা সাথে কি প্রেতাত্মা আছে না? মানে ওরা না আমি আসলেই কথা প্রেতাত্মা আপনি জেগে যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি একটা গান গেয়েছিলেন, আমার বন্ধু মহাজাত জানে রে আমার বন্ধু মহাজাত জানে। মানে আমাদের বাংলাদেশে যে একজন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি মহাজাদুকর, এই মহাজাদুকরের একটা কারিশমা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের মানুষকে হত্যা করা। যেরকম হত্যা করেছিলেন তার পিতা, যেরকম হত্যা করেছিলেন জঙ্গি মাতা বেগম জিয়া, তদ্রূপ তারই সুযোগ্য কন্যা আরেক পুত্র, সরি, তারই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান মহাজাদুকর। এই যে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি তো উপাধি দিয়েছেন মহাজাদুকর, আমার বন্ধু মহাজাদুকর। যেটা মালয়েশিয়ার শ্রমবাজারটা ওপেন হইতো অতি শীঘ্রই, সেটা কি বন্ধ হয়ে গেছে। ওনার ওই যে মহাজাদুকরের উপাধি দিয়ে ওই মালয়েশিয়ার শ্রমবাজারটাকে বন্ধ করে দিয়েছে। মানে হয়তো আগামী দিনে দেখতে পারবেন, মানে ওই মালয়েশিয়াতে সব আওয়ামী লীগের নেতা নেত্রী বা আওয়ামী লীগের তৃণমূলের মানুষগুলা তো ওখানে যাইতো, মানে তার জন্য ওই হুম। ওই মালয়েশিয়া শ্রমবাজারটা বন্ধ হয়ে গেছে। এটা যা হয়েছে ভালোই হয়েছে, ঠিক আছে, এই কথা তারা বলবে। কারণ কি যে মালয়েশিয়া মানে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হলেও শিবির যারা তারা কিন্তু ছাত্র সেজে ওই দেশে বসে জঙ্গি কার্যক্রম এবং পরিকল্পনা এই যে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের নীল নকশা ওখানে বসেই কিন্তু করেছে। বিভিন্ন দেশ আমি বিরোধী আমি আর্টিকেল দেখেন, লেখা, বই লেখা, গ্রুপিং করা, কিভাবে কি পরিচালনা হবে সবকিছুর রিসার্চ কিন্তু মালয়েশিয়া বসে হয়েছে। আমি আপনাকে মানে একটা কথা বললাম যে এবং এটার বাংলাদেশের মূল ফিল্ম হোতা মাস্টার, ছিল আজহারির মতো আরো কিছু লোকজন। দেখেন বাংলাদেশের ফিল্ম মার্শাল ডক্টর ওয়াকার খান যতদিন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীতে বা তার মতো দেশপ্রেমিক বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ রেনোভেট হবে সেটা কল্পনা করা যায় না। আর আপনার জঙ্গি, একজন বলছে যে বাংলাদেশের সব রাজনীতি বন্ধ করে সামরিক শাসন আনতে হবে তাহলে বাঙালি ঠিক হবে। সামরিক শাসনের দিকে যদি যাই তাহলে সামরিকের ভিতরে তো অসামরিক লোক ঢুকে বসে আছে। মানে না ১০০ এখানে জনের দেখেন, মধ্যে এখন ৯০ দেখেন জনই ঢুকে বসে আছে অসামরিক লোকজন। দেখেন দেখেন যাদের পাকিস্তান মধ্যে যে ন্যূনতম দেশটা, দেশপ্রেম নাই। তাদের নেতারাও আমি আপ- তাদের উপমহলের আমি আপনাকে লোকজনও একই অবস্থা। তাহলে কিভাবে আমি আপনাকে সামরিক শাসন বাংলাদেশকে আমি সঠিক আপনাকে পথে বলছি, নিয়ে আসবে? আমি একটা বলছি, কোনো সামরিক সরকারের সাথে কোনো রাষ্ট্র ডিপ্লোমেসি তারা পরিপূর্ণ করে না, তাদের কোনো অর্থ বিনিয়োগ করে না। এখন আপনারা যদি চান যে সামরিক সরকার দ্বারা বাংলাদেশ পরিচালিত হবে, তার হুম। বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্বাস্থ্য কোথায় যাবে সেটা পরিকল্পনা আপনি কি কল্পনা তো চিন্তা করতে পারবেন না। এখন সেনাবাহিনীদের হাতে ক্ষমতা দিলে সেনাবাহিনীরা ইচ্ছে করলে সমস্ত বাংলাদেশ বিক্রি করে দিয়ে ওরা চলে যেতে পারবে, কোনো সমস্যা থাকবে না। আরো বেশি মনে হয় খারাপ ভঙ্গুর অবস্থা হবে। না, এখন আমি তো আমি আপনাকে বলছি যে স্থানীয় নেতাদের উনিশশো হাতে বাংলাদেশ মানে বিভিন্ন অঞ্চলের জেলার বিভিন্ন সংসদ সদস্যের হাতে। তারা তো বংশধর রেখে পালিয়ে গেল তাদের পিছনের যে পারিবারিক ও লোকজন বা তাদের নেতাকর্মী সব তো আর নিয়ে পালাইতে পারবে না। কিছুটা ভয় তাদের মধ্যে কাজ করবে। কিন্তু সেনাবাহিনীর হাতে যদি দেয়, তারা তো আরো বেশি যদি এই দেশবিরোধী শক্তি হয়, মানে তাদের সংখ্যা বেশি হয়, তাহলে তো খারাপ পরিস্থিতি আরো বেশি হবে। দেখেন, সেনাবাহিনী দিয়া বা কোনো দেশের সামরিক বাহিনী দেশ পরিচালনা করলে যেরকম দুর্ভোগে পড়ে সেটা হচ্ছে পাকিস্তান হচ্ছে বাস্তব প্রমাণ। কারণ আজ মায়ানমার পর্যন্ত মায়ানমারও তো কোনো আমি সরকার আপনাকে নেই। না, মায়ের বার তো এই বিগত কয়েক বছর যাবত মানে পাকিস্তানের ইতিহাসে পাকিস্তান জন্মের পর 1948 সাল থেকে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান বা পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার যে টার্ম পিরিয়ড 4 থেকে 5 বছর সেটা পূরণ করতে পারেনি। কারণ সেখানে পাকিস্তানের সেনাদের যেই তৎপরতা, অপতৎপরতার জন্য কোনো সরকার পাকিস্তানকে ওঠাতে পারেনি। যেরকম ইমরান খান যদি আরো তার শাসনকাল যদি আর 5 বছর দীর্ঘায়িত হতো, হয়তো পাকিস্তানটা উঠে যাওয়ার একটা মানে এক কি রাস্তাতে চলে আসছিল। কিন্তু পাকিস্তানের আর্মি পাকিস্তানকে উঠতে দেয়নি। তদ্রূপ বাংলাদেশটাকে যতদিন পর্যন্ত মানে এই যে সেনা শাসন ছিল,
আপনি মনে করেন যে 1975 সালে আমাদের জাতির জনককে হত্যা করার পরে সেনা শাসন ছিল, বাংলাদেশ কি উঠতে পেরেছে? উঠতে পারেনি। জিয়া রহমান শাসক ছিল, উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন, বাংলাদেশ উঠতে পেরেছে? উঠতে পারেনি। তখন আপনার এস এম মানে মোস্তফা এরশাদ ছিলেন। অদৃশ্যভাবে বৈদেশিক মানে বাপ মানে তাদের যে পিতারা আছে বসে আছে, তারা আসলে চায় না মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ, গুরুত্বপূর্ণ জায়গা তারা যেন সুশৃঙ্খল না হয়ে যায়, তারা যেন দেশকে নিয়ে গর্ববোধ করতে না পারে, তারা যেন কারো সহযোগিতা ছাড়া আত্মস্বাবলম্বী না হতে পারে, এইটাই আসলে তাদের ভয়। আর সেই ছত্রছায়ার কারণেই এই পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার শান্তি ফিরিয়ে আনতে পারছে না। আচ্ছা, আমার এখানে অসংখ্য কমেন্ট করছেন আপনারা দর্শকরা যে স্টপ দ্য ব্রোকেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার দালালি বন্ধ করো। এখন এটা নিয়ে একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে বাংলাদেশের জামাতিরা ভারতের মমতার সাথে একদম তাদের বেআই-বেআইনের সম্পর্ক, এবং বিভিন্ন বাংলাদেশে আন্দোলনে জুলাইয়ের সময়ও মমতার বিভিন্ন নেতাকর্মীদেরকে বাংলাদেশে পাঠিয়ে তাদের এই আন্দোলন সফল করার জন্য সহযোগিতা করেছে। বিভিন্ন সময় হিন্দু মুসলিম দাঙ্গার মধ্যেও কলকাতা থেকে সীমান্ত পাড়ি দিয়ে মমতার লোকজন বাংলাদেশের জামাতের যে মানে ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে। তাহলে ভারতের দালাল আসলে কারা? মমতা কি ভারতের লোক নয়? মমতা কি ভারতকে অস্বীকার করতে পারবে? আমাদের আমাদেরকে আসলে ভারতের কোন নেতার সাথে যুক্ত করে দালাল বলা হচ্ছে? তাহলে মমতার সাথে যারা সরাসরি জড়িত, এবং মমতাকে আমরা সেই জুলাইয়ের সময় দেখেছি বলেছে শিবিরদেরকে, "তোমরা চলে আসো আমার দেশে, বাংলাদেশে থাকতে না পারলে। আমি তোমাদের জন্য সীমান্ত খুলে দিব।" এইরকম দৃশ্য দেখার পরেও, এরকম প্রমাণ থাকার পরেও ভারতের দালাল কাকে বলা উচিত ছিল? আর বর্তমানে এই যে নতুন যে আ হাই কমিশন ভারতের নিযুক্ত হয়েছেন বাংলাদেশে, ওনাকে বাঙালিরাই তো যে বোরকা পরা, মানে ধর্ম অনুভূতিতে যারা জীবনযাপন করে, জামাতিপন্থী, তারা গিয়ে রিকোয়েস্ট করছে, "আমাদেরকে যাওয়ার ভিসা দেন। আমরা চিকিৎসার জন্য যেতে চাই। কেন আমাদেরকে যেতে দিচ্ছেন না?" এই আপনি যদি কাজগুলো শেষ কারা করেন আমি একটু করছে? কথা বলছিলাম। আমরা তো ভারতে যাওয়ার জন্য রিকোয়েস্টও করছি না। আমাদের ভিসার জন্য তদবিরও করছি না। আমরা ভারতের জন্য কোনো পক্ষ নিয়ে কথাও বলছি না। তাহলে আমাদের এখানে ভারতের দালালি স্টপ করার জন্য না বলে জামাতের শফিকুল ইসলামকে বলেন। এবং আমরা বর্তমান বিএনপি সরকারকেও শুনেছি ভারতের সাথে চুক্তি করে, ভারতের সাথে শর্ত মেনেই ক্ষমতায় এসেছে। তাহলে ভারতের দালাল আসলে কারা? আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি বলি। জি, মানে ভারতের দালালি বিগত ১৬ বছর যাবৎ যারা বলতেন যে ভারতের দালাল বাংলাদেশ আওয়ামী লীগ। এখন বলি যে ভারত থেকে বিগত ১৬ বছর যাবৎ যে বিজনেস ট্রেড ছিল, এটা ছিল অতি মানে অতি কম, মানে কম মাত্রায়। এই ২০২৪ সালে আসার পরে মানে ভারতের তেল, ভারতের গম, ভারতের চাল, ভারতের ডাল, ভারতের মানে পেট্রোল, ভারতের মানে আপনার ভিসা, মানে আপনার চিকিৎসা ভিসা, মানে ডাবলের চেয়ে তিন গুণ হয়ে গেল। তারপরেও আপনারা দিল্লি না ঢাকা এই ধরনের স্লোগান দিতেন। আপনাদের এখন ওই স্লোগান গুলো কোথায়? মানে আপনারা, আপনাদের তো এখন তো আমলিক নাই, আপনারা বন্ধ করেন না কেন? ভারত থেকে এই ভারত যাওয়া বন্ধ করেন না কেন? ভারত থেকে তেল আমদানি করা বন্ধ করেন না কেন? ভারতের চাল ২ আমদানি করা বছর বন্ধ করেন ধরে না কেন? ২ বছর ধরে ডিম খাওয়া বন্ধ করল না, চাল খাওয়া বন্ধ করল না, কাঁচামরিচ মানে খাওয়া বন্ধ করল না, পেঁয়াজ খাওয়া বন্ধ আমাদেরকে করল না। আমাদেরকে দালাল বলেন, আমাদেরকে দালাল বলেন। আমরা কি ভারতের দালাল? আমরাও চাই না ভারতের কোনো মানে প্রতিকূলতা, ভারতের কোনো প্রভাবশালীতা আচ্ছা, বাংলাদেশে আর পড়ুক। আরেকটি ইনফরমেশন দেই যেটা সবাই হয়তোবা জানে না। ইউনূস কিন্তু শুরু করল ভারত বিরোধী স্লোগান বা ভারত বিরোধী প্রচারণা। সেই ইউনূস ক্ষমতায় বসার পরপরই ভারত থেকে ৯ কোটি ডিম তাকে ফ্রি দেওয়া হয়েছিল উপহার স্বরূপ বাংলাদেশে খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য টাকা ছাড়া। সেই ডিমের খবর গোপন রেখে ইউনূস কি করেছে? ডিমের দাম বাড়িয়ে দিয়ে জনগণের পকেট থেকে বিক্রি করে সেই টাকা তার পকেটে ঢুকিয়েছে। তাহলে লজ্জা কার মানে থাকা উচিত ছিল? ভারতের ডিম ফ্রিতে এনে বিক্রি করা, তারপরে উচ্চ মূল্যে। কার আসলে, ও তখন কিন্তু ডিমের দাম বাড়িয়ে দিয়েছিল বলেই ফ্রিতে দিয়েছিল। তারপরে সেই টাকা সে ফ্রিতে আমাদেরকে খাওয়ায় নাই। সে আমাদের থেকে আরো টাকা বাড়িয়ে বিক্রি করে ওই টাকা পকেটে ঢুকিয়েছিল। তাহলে লজ্জা কার থাকা উচিত ছিল? পাকিস্তানের কথা যারা বলছেন, পাকিস্তান আমাদের
আমাদের ভাইয়েরা যাওয়ার পরে কিডনি রেখে বিক্রি করে তাদেরকে ফেরত পাঠানো হলো কেন? কিডনি বিক্রি করে দেওয়া হচ্ছে কেন? খবরের কাগজে দেখেন ভারতে কয়জনের কিডনি রেখে দেওয়া হয়েছে। আর বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যারা গিয়েছিল তাদেরকে যখন পুশব্যাক করে বাংলাদেশের মাল বাংলাদেশে ফেরত দেওয়া হচ্ছে, বাংলাদেশ সীমান্তে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে কেন? তারা তো বাংলাদেশের নাগরিক। কেন তাদেরকে গ্রহণ করা হচ্ছে না? কেন ভারতেই পুনরায় পুশব্যাক করার জন্য অপেক্ষা করছে? ভারতে পালবে কেন বাংলাদেশের অবৈধ যারা নাগরিক তাদেরকে ইন্ডিয়া কেন পালবে? বাংলাদেশ কেন সাদরে গ্রহণ করছে না? আমরা কি কোথাও বাধা দিয়েছি? আমাদেরকে এসে ব্রোকার বলে? হ্যাঁ, শাহবাগ, ইউ আর শাহবাগ। শাহবাগ কাদের দখলে এটা সবাই ভালো করে জানে। আমরা শাহবাগেও যাই না, শাহবাগের কথাও বলিনি। জি, শাহিন ভাই আ আ শেষ করে দিব। আপনি শেষ বক্তব্য দেন ২ মিনিটে যে নেতাকর্মীদের আসলে বর্তমান সময়ে কতটা সচেতন থাকা উচিত এবং এই যে মিটিং মিছিল না করে আসলে কি করা উচিত? সংক্ষেপে যদি বলেন। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের মানুষ বা নেতা-নেত্রী মানে এদেরকে দমন করার জন্য মানে দমন নীতি যে চালু করেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে মন্ত্রী সাহেব এবং আমাদের প্রধানমন্ত্রী হাম্বা তারেক ওরফে মহাজাদুকর। তো এই এই যে একটা আপনার যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নির্যাতন, এই নির্যাতনটা ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে জনতা শেখ হাসিনা ফিরে না আসবে। মানে আপনি যতই কিছু করেন, মানে যতই আপনি তাদেরকে মানে মানে হাত পা ধরেন বা তাদেরকে ভালো ভালো কথা বলেন বা তাদেরকে ভালো ভালো অফার করেন, কিছুই লাভ হবে না। তারা শুধু মানে বাংলাদেশের মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করছে, যাতে আওয়ামী লীগ তথা বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন না করেন। জাস্ট এতটুকু। মানে তারা জামাত, এনসিপি এবং জাতীয় দল বিএনপি সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো, যেরকম বিকাশ নোরা, যেরকম উনি 2021 সালের 21-22 অর্থ বছরে ওই যে আপনার মানে ইসরায়েলি মানে গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সংলাপ করেছিলেন। আপনারা জানেন তারপর মানে ওই তার বাস্তব প্রমাণটাই কিন্তু মানে ইন্ডিয়াতে যে ইসরায়েলের যে কূটনীতিক যে অ্যাম্বাসেডর রয়েছে উনি কিন্তু বলেছে যে বাংলাদেশে মানে আপনার ফিলিস্তিন মানে পন্থী হামাসের কার্যক্রম চলমান। মানে এটা কিন্তু মানে বলতে আজকে ওই থেকে হাল যেটা ব্রাজিল না আর্জেন্টিনা নিয়ে পতাকা উত্তোলন করা উৎসব করার সময়, কারণ প্রতি বিশ্বকাপে আমরা এগুলা দেখি, সেই জায়গায় আরবি পতাকা লিখে তারা আল কায়দা বা হামাসকে মানে প্রতিনিধিত্ব করছে, শো আপ করছে সারা ঢাকা শহর বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পতাকা উড়াচ্ছে নির্ভয়ে আমি আপনাকে অভয়ে। সরকার আমি সেটাকে আমি আপনাকে সমর্থন করছে, পুলিশ আমি আপনাকে প্রশাসন সেই কথাটা সেইগুলাতে বাধা দিচ্ছে না। আমি আপনাকে সেই জিনিসটা বলছি। এই যে হামাসের পতাকা উত্তোলন, এটা আপনার সুপরিকল্পিতভাবে আমেরিকার একটা চাল, ইসরায়েল একটা চাল, যেখানে মানে হামাসের নাম করে তারা বাংলাদেশটাকে কি ইন্ডিয়া মুক্ত করবে। মানে ইন্ডিয়ার যে মানে তারা যে আঞ্চলিকভাবে ইন্ডিয়া যে চাচ্ছে যে আমাদের এশিয়াটাকে অন্তত মানে যুদ্ধ মানে এড়িয়ে চলার জন্য যুদ্ধ বা থেকে একটা বাঁচানোর জন্য। শান্তিতে রাখার জন্য, যেরকম বাংলাদেশ, মিয়ানমার বা পার্শ্ববর্তী দেশ অন্য দেশগুলোকে যুদ্ধ থেকে মানে বিরত রাখার জন্য মানে এই জিনিসটা আমেরিকার কিছুতেই সহ্য হচ্ছে না। মানে তারা হুম। তাদের কথা হচ্ছে যে কোনো না কোনো ভাবে যদি ইন্ডিয়ার বিপক্ষে একটা যুদ্ধ লাগাইতে পারে পাকিস্তান বাংলাদেশকে দিয়ে, তাহলে কি তাদের অস্ত্র বিক্রি হবে, এখানে তাদের বাংলাদেশ এবং মিয়ানমার থেকে তাদের যে আপনার যে প্রাকৃতিক বিগ বস, সম্পদগুলো এই সম্পদ বিগ বস সাজার চেষ্টা আরকি। মানে এই যে প্রাকৃতিক সম্পদগুলো নিবে, ঠিক আছে, নেওয়ার যে প্ল্যান মানে মিয়ানমারের মূল প্ল্যান তো হচ্ছে তাদের থেকে এখানে ইউরেনিয়াম রয়েছে এখানে মিয়ানমারে। মানে মূল যে তাদের যে বার্মা যে একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে মিয়ানমার থেকে আমরা কিন্তু তাদের প্রাকৃতিক সম্পদ উদাহরণস্বরূপ লুট করা। মায়ানমারকে বা রোহিঙ্গাদেরকে দেখলেও শিক্ষা নিতে পারতাম, কিন্তু পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। না এখানে দেখেন যে যে সময় এই যে এই রোহিঙ্গা গুলো বাংলাদেশে আসে, এই যে মৌলবাদী যে সশস্ত্র মানে মানে জঙ্গিগুলো, তারা কিন্তু তারা বলতো যে তখনই তো বলতো যে আমরা এক বেলা খাবো, তারপরে কি আমাদের এই যে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আমরা কি আমাদের নিজের বিবি সহ দিয়ে দেবো, তারপর ওদের কি আমাদের দেশে রাখতে হবে। কথা বুঝতে পারছেন?
মানে এটা হচ্ছে হাল কেটে কমিয়ে নেন। রোহিঙ্গা বাংলাদেশে এতগুলো রোহিঙ্গা বাংলাদেশে আসতে পারতো না, কারণ পরবর্তীতে জনতা শেখ হাসিনা বাধ্য হয়ে এই যে মানে 501 নাম্বার মানে যে 1 নাম্বারের মালিক হযরত মাওলানা বলৎকারে কামেল, এই যে আমাদের নাম যে কি বলে নাই, মামুনুল হক, বলৎকারে কামেল মামুনুল হক, উনি কিন্তু মানে ওই যে রোহিঙ্গাদের নিয়ে বড় বড় বক্তব্য দিয়েছিলেন যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিতেই হবে, না দিলে বাংলাদেশের কি উনি আগুন জ্বালিয়ে দিবেন। বুঝতে পারছেন? কারণ তখন ওই মল সম্পদে যখন এই ধরনের মানে বার্তা দিতে থাকেন, তখন কি বাধ্য হয়ে জনতা শেখ হাসিনা এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে বাধ্য হয়েছেন। তো মূলত কিন্তু এটা কি যে নিজের নাক কেটে পরের মঙ্গল যাত্রা। বুঝতে পারছেন? আচ্ছা, মানে এখানে একজন লাভ কার কমেন্ট হয়েছে? করেছে যে সম্মানিত দর্শক, যে ভারতের ফ্রি ডিল দেওয়ার কথা বললেন, কিন্তু ভারত যে কি নিয়ে গেছে সেটা তো বললেন না। তাহলে তাহলে একটু বলি, বাংলাদেশের কাছে আদানি গ্রুপ বিদ্যুৎ বিক্রি করে 1 বিলিয়ন মানে 100 কোটি মার্কিন ডলারের মতো বকেয়া বিল পাওনা রয়েছে এখনো পর্যন্ত। ইউনূস আসার পরে শুনেছিলাম, সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, কিন্তু জাতীয় কোনো খবরে নয়, যে এই ওনাকে থামান থামান, উনি কিন্তু বিদেশি বৈদেশিক যত ঋণ আছে সব ঋণ দিয়ে দিচ্ছে। কিন্তু সবচেয়ে আলোচিত ঋণ হচ্ছে আমাদের আদানি গ্রুপের সাথে বিদ্যুতের যে ঋণ, যে বিদ্যুতের জন্য বর্তমানে বাংলাদেশের মানুষ হাঁসফাঁস করে, ঘন্টার 14 থেকে 17 ঘন্টাই বিভিন্ন অঞ্চলে কারেন্ট থাকে না, মানে বিদ্যুৎ থাকে না। জনগণ এই গরমের মধ্যে মানে উম সবচেয়ে বেশি উত্তেজনা যে আমাদের বিদ্যুৎ নেই, আরাম-আয়েশ নেই। তো সেই হাত পাখার যুগে আবার ফিরে গেছে। বর্তমানে আ বা ৮০,৮০,০০,০০,০০০,০০০ পাওনা, যার মধ্যে এখন এ একার আদানি গ্রুপের, সরি, $1 বিলিয়ন হচ্ছে মার্কিন ডলার হচ্ছে ভারত পায়, ভারত সরকার। এর মধ্যে ৮০ কোটি মিলিয়ন ডলার পায় আদানি গ্রুপ। আর এই যে ১ বিলিয়ন মার্কিন ডলার, ১০০ কোটি মার্কিন ডলার সমান। এই টাকা এখনো পর্যন্ত ভারত পায়। কোনদিন শুনি নাই ভারত যে আমার টাকা এই মুহূর্তে না দিলে আমরা বাংলাদেশের এই জিনিসটা নিয়ে যাবো, ওই জিনিসটা নিয়ে যাবো। কখনো আজ পর্যন্ত শুনিনি। তাহলে যারা বলছেন যে ভারত কি নিয়ে গেছে? ভারত এটাই নিয়ে গেছে। আমাদের থেকে ঋণ। আমরা ঋণগ্রস্ত তাদের কাছে। আমরা বিদ্যুৎ পেয়েও তাদের প্রতি অকৃতজ্ঞতা জানিয়েছি। কি দরকার ছিল এই বিদ্যুৎ কেনার? বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা থাকলে যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে যাওয়ার কথা ছিল সেটি এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। বিভিন্ন ত্রুটি দেখে সেটি বন্ধ রাখা হচ্ছে। এবং শেখ হাসিনার আরো বিচ্ছিন্ন ৩১ টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার প্রক্রিয়াধীন চলমান করেছে বিএনপি সরকার। কেন? সেগুলো নাকি গলার কাটা। এগুলো যদি চালু হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না। রূপপুর চালু হলে আমরা আরো বিদ্যুৎ বিদেশে বিক্রি করতে পারবো বিভিন্ন দেশে। আমাদের কারো থেকে বিদ্যুৎ কিনতে হবে না। তাহলে সেই বিদ্যুৎ প্রকল্পই কেন বন্ধ হবে? উন্নয়ন অতিরিক্ত যেগুলা আমাদের অপ্রয়োজনীয় জিনিস সেগুলো বন্ধ করতে পারত। ৩১ টি বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে সেই অর্থ যেগুলা খরচ হয়েছে সেখান থেকে তো আর ফিরিয়ে আনতে পারবে না। ওগুলা বন্ধ রেখে আবার পুনরায় বিএনপির উন্নয়নমূলক কাজ হিসেবে সেটা দেখানো হবে এবং নতুন করে আবার সেখানেই কার্যক্রম ভবিষ্যতে তারা সেখান থেকে দুর্নীতি করবে মোটা অঙ্কের টাকা। এইজন্য এগুলা আওয়ামী লীগ সরকারের নাম থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগ সরকার এমন কাজ করেছে, চিপায় চাপায় অলিতে গলিতে এত উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে যে বিএনপি সরকার এসে এখন কাজ করার জায়গাই খুঁজে পাচ্ছে না। যের জন্য তাদের মাথায় ১৩০০ ১৩০০ উন্নয়নমূলক প্রকল্প তাদের গলার কাটা, যাদের কি বাধ্য হ্যাঁ, হচ্ছে বন্ধ করার জন্য। হ্যাঁ, মানে তারা তো কোনো কাজ পাচ্ছে না খুঁজে, যে করে কোথাও থেকে টাকা চুরি করবে ওই জায়গায় খুঁজে পাচ্ছে না। এইজন্য এগুলোকে বন্ধ করে আবার নতুন নামে আবার চালু করবে। তারা আবার নতুন বাজেট ওইখানে প্রকল্প ধরবে। এই হচ্ছে আপনাদের যাক আপনার সরকারের কাজ। আর ভারতকে $1 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দিতে বলেন। তাহলে ভারতের কাছে আমরা ঋণগ্রস্ত না থেকে বরং মাথা উঁচু করে কথা বলতে পারবো। না, যে কেউ ভারত যাদের ভারত চুলকানি রয়েছে, ঠিক আছে, তারা তো আর বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করে না। কারণ মানে পাকিস্তানের ওই জারজগুলো যেরকম তাদের মা বোনদেরকে পাকিস্তানে তাদের মানে বাংলাদেশে জন্ম দিয়ে গিয়েছিল তাদের মা বোনদের কাছে, ভারত তো আর এই কাজটা করেনি। তাদের সাথে চুলকানি থাকবে, স্বাভাবিক। বাংলাদেশে অবৈধ সন্তান জন্ম দিয়েছে ভারতের কোন নাগরিক, এরকম একটি প্রমাণ যদি দেখাইতে পারতো তাহলে ভারতের দালাল বলার কারণে লজ্জা বোধ করতাম, কিন্তু আমি গর্ববোধ করি। কিন্তু সবচেয়ে বড় বাস্তব কথা হচ্ছে, কোনো না কোনো ভাবে সব রাজনৈতিক দলই ভারতের দালাল।
কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে তাদের প্রক্রিয়া আছে, তাদের ষড়যন্ত্র জড়িত আছে বাংলাদেশকে ধ্বংস করার পিছনে। সব রাজনৈতিক দল তো আর বাংলাদেশে খারাপ চায় না। কিছু, কিছু রাজনৈতিক দল আছে যারা পাকিস্তানের হয়ে কাজ করে, আমেরিকার হয়ে কাজ করে, বাংলাদেশের বিরোধী শক্তির সাথে মিলিত হয়ে কাজ করে। তো তারাও কিন্তু ভারতের সবচেয়ে বড় দালাল। আর আমরা যারা পজিটিভ চিন্তা করি আমাদেরকে যারা দালাল বানাচ্ছেন ষড়যন্ত্র করে, আমরা গর্ববোধ করি এইরকম বানানোর কারণে। কারণ হচ্ছে আমরা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কাজ করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি, বাংলাদেশের মানবাধিকার রক্ষার স্বার্থে কথা বলার চেষ্টা করি, বাংলাদেশের সকল প্রকার ভালো কাজের পক্ষে সমর্থন দেওয়ার চেষ্টা করি। সো আপনারা যদি আমাদেরকে দালাল বলেন, আমরা সাদরে গ্রহণ করব, গর্বের সাথে। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করে দিব। পরবর্তী আগামীকালকেও আমাদের আলোচনা থাকবে, পরের দিনও থাকবে, নিয়মিত হবে এখন থেকে। আপনারা যারা সময় ব্যয় করে এখানে মূল্যবান মন্তব্য করেছেন, গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী সময় চেষ্টা করব আপনারা মন্তব্য করবেন এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পক্ষে বিপক্ষে বুঝি না, আপনারা যারা দেশকে ভালোবাসেন প্রত্যেকেই আমাদের সম্মানিত দর্শক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ জয় হাসিনা। বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জনতা শেখ হাসিনা। সালাম আলাইকুম, শুভরাত্রি।